আপনারা হচ্ছে এটা করতে পারবেন না যে আপনি এই ১.৫ বছর ধরে বিভিন্নভাবে নানা কায়দায় আওয়ামী লীগের বৈধতা উৎপাদন করবেন আওয়ামী লীগের এজেন্ট হিসেবে, সেটাতে আমাদের আসলে সমস্যা। ভাই আপনি বলবেন, আমি প্রশ্ন করছি না। আমি আওয়ামী লীগের এজেন্ট যে কথাটা বললেন সর্বশেষ যে বাক্যটা, আমি এখানে বসেই ওপেন চ্যালেঞ্জ করে দিচ্ছি যে আমি আওয়ামী লীগের কাছ থেকে ১ টাকার সুবিধা পাইছি, ১ টাকা যদি কেউ প্রমাণ করতে পারে। আমি সাংবাদিকতা করি আজকে ৩৬ বছরের ভাই, এই ৩৬ বছরে আওয়ামী লীগের কোনো একজন সদস্য বাদ দেন, আওয়ামী লীগ পার্টি করে তাও বাদ দেন, আওয়ামী লীগের এমপি মন্ত্রী বাদ দেন, আওয়ামী লীগের ব্যবসায়ী একটা লোককে কেউ যদি বলতে পারে যে মাসুদ কামাল আমার কাছ থেকে ৫ টাকা নিছে, ভাই আমি একটু যতটুকু বুঝতে পারছি ১৭ বছরের কথা উনি বলেন নাই, যেটা বললাম যে মাসুদ কামাল ভাইরা আসলে এগুলো বলতে খুব আনন্দ পায়। এখন আনন্দ পায় এই জন্যই যে তারা তো আসলে চেয়েই ছিল যে আসলে এই ব্যাপারগুলোই ঘটুক, মানে এটা কিন্তু তার বলার মধ্যে একটা খুশি আছে, আনন্দ আছে। কারণ হচ্ছে যে তারা বিভিন্নভাবে, আমি দেখছি যে উনি ডে ওয়ান থেকেই এই সরকারের সব থেকে বড় সমালোচক। ফাইন, কোনো সমস্যা নেই, আমি ভুল করলে উনি আমার সমালোচনা করবেই, কিন্তু উনি এমনভাবেই বসেছেন যে মানে মানে পানের থেকে চুন খসলেও সে এটা নিয়ে সমালোচনা করছেন এবং নানাভাবে শেখ হাসিনার বৈধতা তিনি উৎপাদন করছেন। ১৭ বছর ধরে হাসিনার শাসন আমল কিভাবে বৈধ ছিল এবং কিভাবে তারা সিস্টেমেটিক পদ্ধতিতে আইনের মধ্যে থেকে সব কার্যক্রম চালনা করেছেন এবং তার আসলে এরকম কোনো ভুল নেই, সেটা তিনি যেভাবে পয়েন্টটা উৎপাদন করেন এবং এখন এই সরকারের যে কি ভুল এবং তার সাথে একটা পার্থক্য তৈরি করে দিয়ে তার এই আনন্দটা হচ্ছে। আমি আরেকটু বলে দিই, তিনি বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যে বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগকে কিভাবে প্রাসঙ্গিক করা যায় নির্বাচনে। কেন করছেন ভাইয়া আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার কেন চেষ্টা করছেন আর আনন্দ পাচ্ছেন কেন এই বিষয়গুলো নিয়ে আসলে এইভাবে কথা বলার সময়? না, এটা তো ওনার মনে হচ্ছে। হ্যাঁ, ওনার প্রশ্ন উত্তরই দিতে চাইবেন কিনা এটা তো ওনার মনে হচ্ছে, মানে আমি পাচ্ছি কিনা এটা তো আমি মনে করি না। শুনেন আমি বলি, এই পুরা এনসিপিতে যত লোক আছে, আমি আঙুল দিয়ে বলে দিলাম, এই এনসিপিতে যত লোক আছে এই সবাই নেতা থেকে শুরু করে কর্মীপন্থ গত ১৫ বছরে লেখায় কথায় বলায় হাসিনার বিরুদ্ধে যা বলছে সব যোগ করলে আমি যা বলছি তার অর্ধেক হবে না। ঠিক আছে, কথা বলি, আমি এটা চ্যালেঞ্জ দিলাম, আপনি আসেন। ঠিক আছে, আমি একটু বলতে আমার তার অর্ধেক হবে না। মাসুদ কামাল আমি কি ভাই, তো লিস্ট নেই। আচ্ছা আমি বলি নাই, আপনি যেটা বলতেছেন যে হাসিনাকে প্রাসঙ্গিক করার মাধ্যমে, আমি এ পর্যন্ত আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, গত ৫ই আগস্টের পর থেকে হাসিনার পক্ষে আমি একটা শব্দ উচ্চারণ করছি, একটা শব্দ। আপনি গতকালকেই আপনার নিজের যে ইউটিউব চ্যানেল সেখানে আপনি বলেছেন মানবাধিকার সংস্থার উল্লেখ করে আপনি প্রসঙ্গ উল্লেখ করেছেন যে একটি নির্বাচন হতে যাচ্ছে, সেখানে আওয়ামী লীগ থাকবে কিনা এটা শিওর না, আওয়ামী লীগ ছাড়া আসলে এটা আসলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা সেটা আসলে সংশয়ের জায়গা আছে। এবং আপনি আরো বলেছেন না, আপনি আওয়ামী লীগের কথা বলেছেন, তো কি হইছে? আপনি তাহলে আওয়ামী লীগকে কি আপনি বৈধ করছেন? আমি কি বলছি শুনেন, কথাটা খেয়াল করেন আমি কি বলছি। এবং আপনি বলেছেন যে ইউনূস সরকার ঠিক হাসিনা সরকারের মতোই কার্যক্রম অবশ্যই করতেছে। তার মানে আপনি বলতে যাচ্ছেন যে আওয়ামী লীগ যে রাজনৈতিক দল হিসেবে একটা মানে সন্ত্রাসী সংগঠন, এটাকে আপনি বৈধতা দিতে যাচ্ছেন না। ইউনূস সরকার যা করতেছে সেটা যে হাসিনার মতো আগের সরকারের মতোই হচ্ছে, এটা তো আমি বলি নাই, এটা হিউম্যান রাইটস ওয়াচ বলছে। এই যে এটাই হচ্ছে মজার ফ্যাক্ট, আর হিউম্যান রাইটস ওয়াচ নিজে কোনো কিছু বলছেন না, আপনাদের পছন্দ হবে না, কিন্তু ওনার ইউটিউবে 30 মিনিট 40 মিনিট বিভিন্ন রেফারেন্স টেনে এই কথাগুলো যখন বলছে, টকশোতে যখন এই কথাগুলো বলছে ভাই আমি বলছি না, এটা হিউম্যান রাইটস বলছে, এটা অমুক সংস্থা বলছে, এটা তমুক সংস্থা বলছে, তাহলে এটা না এলে আওয়ামী লীগ না ছাড়া কিন্তু আপনার সুষ্ঠু নির্বাচন সম্ভব না, অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব না। এবং উনি যে বললেন যে উনি 17 বছরে এই তরুণদের থেকে অনেক বেশি আকারে লিখেছে, হিসাব করে দিতে পারেন, তাহলে আমার কথা হচ্ছে যে সাগর রুনির ঘটনা আপনারা জানেন, এরকম এই 17 বছরে আমি 2020 থেকে 23 সালে 270 জন ওপরে সাংবাদিকদেরকে হামলা করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আর 17 বছর হিসাবটা আরো বেশি। তাহলে মাসুদ কামালরা যদি এত বেশি মানে সরকারের সমালোচনা করে, সরকারকে আটকে ধরে, তাদেরকে কেন সরকার এত গুম খুন মানুষ হয়ে যায়, এত মানুষকে তুলে ফেলে বিরোধী মত প্রকাশের জন্য? মাসুদ কামালরা এখনো ঠিকঠাক ভাবে বসে এখন আওয়ামী লীগের বৈধতা উৎপাদন করতে পারে। আপনার মনে রাখতে হবে, আওয়ামী লীগ সরকার শুধুমাত্র আওয়ামী লীগের জন্যই এতদিন মানে শাসন করতে পারেনি,
তাদের যেরকম সেনাবাহিনীতে নিজেদের লোক ছিল, সাংবাদিকের মধ্যে নিজেদের লোক ছিল, প্রত্যেকটা প্রতিষ্ঠানে তারা এরকম মানুষকে, মাসুদ কামাল ভাইদের মতো মানুষকে বসিয়ে রেখেছিল, যার জন্য আমি তারা এখন একটু এই বলি। সময়টাতে থেকেও অপ্রাসঙ্গিক থাকেও মাসুদ মাসুদ কামালরা কামাল ভাই তারা আওয়ামী লীগ তাদেরকে শাসনামলে বৈধতা প্রদান কখনো করছে। তার কণ্ঠ কেউ রোধ করতে পারেনি। আওয়ামী শাসন আমলে মাসুদ কামাল ভাই তার এই কণ্ঠ বজায় রেখেছে। আমরা যতটুকু জানি, আমি একজন দর্শক আছে, একটু প্রশ্ন করতে চাই, তার প্রশ্নটা একটু নিয়ে আসতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে বলছি। বলবেন, আপনার প্রশ্নটি করবেন। আমার প্রশ্নটা হচ্ছে, নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সুশীলা কার্কি তিনি বলেছেন যে আমি কোনো আইন কানুনের উপরে হাত দেবো না, ঠিক আছে, আমি একটা নির্বাচন দিয়ে চলে যাব মার্চ এপ্রিলে। কিন্তু তার বিপরীতে আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার যে এতগুলো সংস্কার কমিটি করেছে, ঠিক আছে, তো এই সংস্কার আদৌ সম্ভব কিনা, ওটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। দুজন অতিথির কাছে। আপনার প্রশ্নটি পেয়েছে। জি, আমি একটু মাসুদ কামাল ভাই আপনার কাছ থেকে এটা নিতে চাবো। এই প্রশ্নটি আসলে আমারও ছিল যে সংস্কারের বিষয়টি আসলে কোথায় গিয়ে দাঁড়াবে, এটা আমি সাইফ মোস্তাফিজ আপনার কাছ থেকে একটু শুনবো। তিনি প্রশ্ন করছিলেন, প্রশ্নটি নিশ্চয়ই শুনেছেন যে নেপালের প্রধানমন্ত্রী এসে তিনি 3 মাসের মধ্যে তিনি ডিক্লেয়ার করলেন যে তিনি আসলে আইন কানুনের কোনো কিছু সংস্কারে হাত দেবেন না, এটি তার এখতিয়ারে নেই। তিনি নির্বাচনের কথা বলেছেন। তাহলে সেক্ষেত্রে উল্টো দেখা যাচ্ছে যে আমাদের দেশের সংস্কারটা আসলে ঝুলে গেছে। এখন পর্যন্ত সংস্কার নিয়ে আমরা জানি না যে আসলে কি সংস্কারটা আসলে হতে যাচ্ছে বা কি। আপনি এটিকে কিভাবে দেখছেন? শুনেন, এরা সংস্কার করতে যাচ্ছে, এই সংস্কারটা এখন ঝুলে গেছে এই কারণে যে এই সংস্কারের শুরুটাই ঠিক ছিল না, এবং শুরুর থেকে আমি বলছিলাম কেন ঠিক ছিল না। এখন শুরুর থেকে বললেই তো খারাপ হয়ে গেলাম। ভাই আমি শুরুর থেকে বলতেছি এটা ঠিক হবে না। দেখেন এখন কি হয়েছে, আমি একটা এক্সাম্পল তো বলে খেলাম। আপনি দেখেন এখন কি হচ্ছে, এটা কীভাবে বাস্তবায়ন করবে এটা নিয়ে আলোচনা হচ্ছে। প্রথমে আবদার উঠলো যে এটাকে সংবিধানের উপরে জায়গা দিতে হবে, তারপরে আরেকটা আবদার আসলো যে এটা নিয়ে কোনো আদালতে যাওয়া যাবে না। আমি তো একটা কথা সবসময় বলি যে নাথিং ক্যান গো আনচ্যালেঞ্জ, নাথিং, নাথিং মানে নাথিং, কোনো কিছুকে আপনি আনচ্যালেঞ্জ ছাড়তে পারবেন না।